নমস্কার। পাবলিক নাওয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দ্য ডিবেট অনুষ্ঠান নিয়ে আমি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে। আমরা গোটা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির উপরে নজর রাখছি, গোটা রাজ্যের রাজনীতি নিয়ে আলোচনা করছি, কারণ কিছুদিন বাদেই লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনকে হাতিয়ার করছেন রাজ্যের প্রত্যেক কটা রাজনৈতিক দল। কিন্তু বর্তমানে গত এক সপ্তাহ ধরে রাজ্য রাজনীতির মধ্যমণি যদি কোনো দল থাকে তা হচ্ছে তিপ্রামথা। যদি কোনো ব্যক্তি রাজ্য রাজনীতির মধ্যমণিতে আলোচনায় থাকেন তা হচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আজকে গতকালের একটা অনশনের বিষয় আপনারা দেখেছেন। কেউ বলছেন এটা অনশন নয়, এটা একাদশী। আমরা সে কিছুই বলবো না, আমরা বলছি অনশন। কারণ প্রদ্যুৎ কিশোর দেববর্মন যখন কাল মঞ্চ ছাড়বেন তখন তিনি বলেছেন যে খালি পেটেই দিল্লি থাকবেন, দিল্লিতে যাবেন, বিমানেও যাবেন, কিন্তু কিছু খাবেন না, খালি পেটে থাকবেন। সবাইকে বলে গেছেন সেখানে অপেক্ষা করতে। বেশ কিছু কার্যকর্তারা চলে গেছেন উনার কথা অনুসারে, কিন্তু উনার দলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা এখনো অনেকেই সেখানে তাকিয়ে। কিন্তু খুব দুঃখের বিষয়, 30 ঘন্টা 30 মিনিট হলো আমরা যখন অনুষ্ঠান শুরু করছি, 30 ঘন্টা 30 মিনিট কোনো আপডেট নেই প্রদ্যুৎ কিশোর। আমাদের প্রশ্ন এখানেই, কি আলোচনা হচ্ছে দিল্লিতে? কে ফোন করেছিল? অমিত শাহ ফোন করেছিলেন নাকি প্রধানমন্ত্রী মোদী ফোন করেছিলেন? যদিও তিনি বলেছেন অফিসিয়ালসরা ফোন করেছেন। কি এমন কথা হলো যে নিজের একেবারে আমরণ অনশন ছেড়ে হুট করে চলে যেতে হলো দিল্লি? বিমানের টিকিট কেটে তিনি দিল্লি গেলেন, কিন্তু 30 মিনিট আগে উনি একটা পোস্ট করলেন, হয়তো আমাদের খবরের পরেই। কারণ আমরা ঠিক 1 ঘন্টা আগে একটা খবর করেছিলাম, কোথায় প্রদ্যুৎ কিশোর দেববর্মন? দিল্লিতে আছেন, বৈঠক করছেন। কি বৈঠক করছেন? কি আলোচনা হচ্ছে? কতদূর এগুলো আলোচনা? কারণ অনেক মথা ভাই বোনেরা, অনেক মথার কর্মী সমর্থকরা এখনো হাতায় কতরে অপেক্ষা করছেন, তাকিয়ে আছেন সে অনশন মঞ্চের দিকে, তাকিয়ে আছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বার্তার দিকে। সেই খবরের পর বার্তা প্রদ্যুৎ কিশোর দেববর্মন দিলেন। এই মুহূর্তে আমি যা দেখতে পাচ্ছি, উনি লিখছেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি আমার প্রিয় যোদ্ধারা এবং তিপ্রাসা জনগণ মাঠে ধরো। উনি লিখছেন, টু লুজ পেশেন্স ইজ টু লুজ দ্য ব্যাটল। একটাই কথা লিখলেন গতকালের পর। এই মুহূর্তে সেই পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, টু লুজ পেশেন্স ইজ টু লুজ দ্য ব্যাটল। উনি বলছেন আমরা ধৈর্য হারাবো না। কিন্তু কত ধৈর্য ধরবো প্রদ্যুৎ বাবু? আপনার যোদ্ধারা তো সেখানে বসে আছে এখনো হাতায় কতরে। কার সঙ্গে বৈঠক করলেন সেটা বলুন না আগে। কার ফোন এসেছিল? কার সঙ্গে বৈঠক করলেন? কি আলোচনা হলো? কতদূর এগুলো আলোচনা? আপনি কি এখনো অনশন করছেন? আপনার অনশন কি এখনো জারি রয়েছে? সেটাও একবার আপনি ফেসবুকে জানান, যেন আমরা সেটাও প্রচার করতে পারি। আমাদের একটা খবরের পর আপনি নিঃসন্দেহে মেসেজ দিলেন, নিঃসন্দেহে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আলোচনা করব আজকে আমাদের স্টুডিওতে। আলোচনায় রয়েছেন এই গোটা বিষয়গুলোর উপর আলোচনা করার জন্য রয়েছেন ননীগোপাল দেবনাথ, রাজনৈতিক বিশেষজ্ঞ। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। একই সঙ্গে রয়েছেন নন্দন সরকার, প্রাক্তন পুলিশ কর্তা, আপনাকেও স্বাগত জানাই। রয়েছেন কিরিট কিশোর দেববর্মা, সমাজকর্মী, আপনাকেও স্বাগত জানাই। আমি শুরুতেই কিরিট বাবু রয়েছেন। কিরিট বাবু, আপনিও একজন জনজাতি সৈনিক, একজন রাজ্যের গর্ব। রাজ্যে আপনি দীর্ঘদিন ধরে আছেন, দীর্ঘদিন আপনার রাজনৈতিক বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে, একই সঙ্গে আপনি সমাজের একাধিক কাজের সঙ্গে যুক্ত। কি অভিজ্ঞতা হচ্ছে এই গোটা পরিস্থিতিতে? কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে এই সমাজ, বা এই ধরনের বিভিন্ন বক্তব্য যেগুলো প্রদ্যুৎ কিশোর দেববর্মন করছেন? আক্ষরিক অর্থে কি রাজনীতিটা রাজনীতির মতো হচ্ছে, না কোথাও এক প্রকার ইমোশনের গেম চলছে? ধন্যবাদ। প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমার অভিজ্ঞতায় যা দেখে আসলাম, শুনছে, প্র্যাকটিক্যালি বুকছে, সমস্যা তো এখনো রয়েই গেছে। মাঠে নিয়ে আন্দোলন চলছে, তিপ্রাসাদের শুধু স্লোগান চলছে, মানতে হবে, দিতে হবে, দিতে হবে, মানতে হবে। এখনো একই সুর, এখনো একই অবস্থা,
এটা আমি দেখছি আমার জীবনে। কিন্তু এই যে হয়েছে মোটামুটি এটা কেউ এখন আমি নিজে বলতে পারতেছে না। এটা আমার উত্তর, সাবসাব উত্তর। এখনো আমরা কেউ বলতে পারছি না। ঠিক একেবারে আমি নন্দনবাবুর কাছে আসবো। নন্দনবাবু, দীর্ঘদিন আপনি পুলিশ কর্তা হিসেবে কাজ করেছেন, রাজ্যের একাধিক থানায় আপনি ছিলেন, একাধিক জেলায় আপনি ছিলেন, একাধিকভাবে কোনো না কোনোভাবে একজন পুলিশ কর্মী, পুলিশ কর্তা হিসেবে, একজন পুলিশ কর্মী হিসেবে আপনি রাজনীতির বিভিন্ন অঙ্গন দেখেছেন। একই সঙ্গে আপনি এখন টিএমসিতেও রয়েছেন। কিন্তু সব কিছুর উপরে উঠে কোথাও মনে হচ্ছে না যে আমরা এমন একটা রাজনৈতিক পরিমণ্ডলে যাচ্ছি যে রাজনৈতিক পরিমণ্ডল কোনোভাবেই কাম্য নয়, এবং বিশেষ করে একটা অপরিপক্ক রাজনৈতিক ছবি কোথাও প্রদ্যুৎ কিশোর দেববর্মন গতকালে যে অনশন মঞ্চে উনি তুলে ধরার চেষ্টা করলেন, অপরিপক্ক রাজনৈতিক ব্যক্তিত্ব, কি বলবেন? প্রথমে আপনাকে ধন্যবাদ আজকের এই আলোচনায় আমাকে আমন্ত্রিত করার জন্য। সংসদীয় রাজনীতিতে সবসময় একটা জিনিস, মানে মানুষের যে ইমোশন, সেই ইমোশনকে নিয়ে খেলা করা এবং মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, সবচেয়ে বড় হলো রাজনৈতিক স্টান্ট দেওয়া। সেটা একটা রাজনীতিবিদদের, বেশিরভাগ রাজনীতিবিদদের সেটা মজ্জাগত হয়ে গেছে। একটা জায়গায় শুনেছি যে রাজনীতি করতে হলে রাজনীতি করতে হয় না, অর্থাৎ পলিটিক্স করতে হলে পলিটিক্স করতে হয় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যে রাজনৈতিক দলগুলো উপজাতি অধ্যুষিত অঞ্চলে কাজ করে, সেটা অনেক দিন থেকে লক্ষ্য করছি। বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি এবং বিভিন্ন ধরনের জনজাতিদের তথাকথিত উন্নয়নের কথা বলে এক শ্রেণীর এলিট সোসাইটি তৈরি হয়েছে ট্রাইবেলদের মধ্যে। এই এলিট সোসাইটিরা খুব উন্নত জীবনযাপন করে, এদের টাকা পয়সার অভাব নেই, এরা বিভিন্ন সরকারি দপ্তরে বড় বড় পদে আছে। কিন্তু যারা মূল জনজাতি, যারা গ্রামের জনজাতি, এরা কিন্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় আছে। একটা এলিট শ্রেণী গড়ে উঠেছে, পুরো ক্রিমটা কিন্তু এরা খেয়ে নিচ্ছে। কিন্তু এরাই মাঝে মাঝেই মাথা ছাড়া দিয়ে উঠছে, স্টান দেখাচ্ছে এবং অন্যান্য যারা জাতি আছে এদের বিরুদ্ধে কথা বলে এই যে ট্রাইবাল সেন্টিমেন্টকে সুড়সুড়ি দিয়ে ত্রিপুরাতে একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে। দীর্ঘদিন ধরে আমরা যেই উগ্রপন্থা নিয়ে আমরা ত্রিপুরাতে এত লড়াই করেছি, বিশেষ করে পুলিশ এবং টিএসআর এর শত শত লোক প্রাণ দিয়েছে, তারপরে ত্রিপুরাতে শান্তি এসছে। কিন্তু এই শান্তিটা হয়তো অনেক নেতারই সহ্য হচ্ছে না, যে এত ভালোভাবে থাকাটা ওদের সহ্য হচ্ছে না। এরা ভাবছে যে আমরা যদি একটা সুটসুটি দিয়ে ট্রাইবাল সেন্টিমেন্টকে জাগ্রত করতে পারি, তাহলে আরো অনেক দিন আমরা এই বড় বড় পদে থেকে যেতে পারবো, দেশে মানে রাজ্যের ক্ষমতা দখল করতে পারবো এবং রাজ্যের যত ধরনের রিসোর্স আছে সেই রিসোর্সগুলির আমরা ভোগ করতে পারবো। যে যেথায় আছে তাতে আমাদের কিছু, এটা হলো ওদের মূল চরিত্র। আমি ট্রাইবেল এলাকায় গেছিলাম, আমি খুমলুংটা বিভিন্ন ধরনের ট্রাইবেল এলাকায় কাজ করেছি। দেখলাম ওই যেটা বারবার বলছি যে এক শ্রেণীর সমাজ ওদের মধ্যে তৈরি হয়েছে, মহাজন শ্রেণী শেষ হয়েছে, কিন্তু ওদের মধ্যে আর একটা বড় ধরনের শোষণকারী মহাজন তৈরি হয়ে গেছে। কিন্তু এরা কিন্তু এই যে এলিট সোসাইটিরা ট্রাইবেলদের মধ্যে তৈরি হয়েছে, এরাই কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ধরনের পরিকল্পনা, ষড়যন্ত্র এগুলো কিন্তু করে যাচ্ছে। নিরীহ যারা উপজাতি ভাইরা আছে, বোনেরা আছে, এরা কিন্তু এখনো খেটে খাচ্ছে। কিন্তু আগরতলা শহরে আমি কদিন আগে একটা রিক্সাওয়ালাকে দেখেছি ট্রাইবেল। আমি বললাম সরকারের এত সুযোগ সুবিধা সবকিছু থাকা সত্ত্বেও তুমি কেন রিক্সা চালাচ্ছ? তোমাদের পিছনে যে টাকা সরকার থেকে খরচ করার কথাবার্তা তোমাদের পাওয়াতে রিক্সা চালানোর তো কথা নয়। বলছে স্যার এরা যারা পাবে তারা যুগ যুগ ধরে পেয়ে আসছে। এক বাড়িতে গিয়ে দেখুন 5 জন অফিসার, এক বাড়িতে গিয়ে দেখুন 5টা গাড়ি। এরাই বিভিন্ন জায়গায় আন্দোলন, মিছিল, মিটিং এগুলো করছে। টাকা আছে, ভাত খাওয়ার অসুবিধা নেই, কোনো চিন্তা নেই, এগুলো নিয়ে দিনটা যেসব শয়তানিগুলো করে যাচ্ছে। তো সেই শয়তানিগুলো একবার ত্রিপুরাতে আগুন জ্বালিয়েছে। সাম্প্রদায়িক যে কথাগুলো বলা বা বিভিন্ন ধরনের জাতি উপজাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে ক্ষমতা দখল করার যে ঘৃণ্য প্রয়াস, সেগুলো হয়তো একদিন মানুষ বুঝতে পারবে, উপজাতি ভাইরা বুঝতে পারবে যে এদের দ্বারা ওদের কোনো লাভ হবে না। এরা ওদের সাথে এদের নিয়ে খেলা করছে, কিন্তু ওদের যে অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা সেটা কোনোদিনও সেটার উন্নতি হবে না। সেটা একদিন বুঝতে পারবে, সেদিন কিন্তু এই লোকগুলি কোনো জায়গা হবে না। একেবারে
আমি এবার নলিগোপাল বাবুর কাছে, নলিবাবু আপনার কি মনে হয় যে মানে এই যে রাজনীতিগুলো হচ্ছে, মানে একজন রাজনৈতিক বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কালকের অনশন মঞ্চের ছবিটা কি হলো? উনি অনশন মঞ্চে গেলেন, বাড়িতে পুজো টুজো দিয়ে উনি অনশন মঞ্চের দিকে গেলেন। আমরণ অনশন উনি করবেন। আমরণ অনশন মানে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত উনার যে দাবি সে দাবি আদায় না হবে উনি অনশন করে যাবেন। যাই হোক, উনি অনশন মঞ্চে গেলেন, গিয়ে উনি ভাষণ রাখছিলেন 4 থেকে 5 মিনিট। তার মধ্যেই অনিমেষ দেববর্মা একটা ফোন এনে দিলেন। ফোনের মধ্যে কেউ একজন কথা বলছিলেন, উনি ফোনটা রেখেই উনি কথা বলেই উনি বললেন যে আমাকে দিল্লি যাওয়ার জন্য বলা হয়েছে, দিল্লি যেতে হবে। উনি দিল্লি গেলেন, কিন্তু মনে হয় না যে এই যে গোটা জিনিসটা, উনি দিল্লি গেলেন, উনার নিঃসন্দেহে হয়তোবা উনাকে এতটাই এসিউরেন্স দিয়েছেন যে কালকেই ওনাকে গ্রেটার ত্রিপুরাল্যান্ড দিয়ে দেওয়া হবে, কালকেই উনি কনস্টিটিউশনাল সলিউশন পেয়ে যাবেন, যার জন্য অনশন মঞ্চ থেকে সোজা তিনি দিল্লি গেলেন। কিন্তু আমার প্রশ্ন এখানেই, নিঃসন্দেহে এই ধরনের কোনো দাবি না হলে উনি নিশ্চয়ই যেতেন না, কারণ এর আগে উনি বহুবার দিল্লিতে গেছেন। এর গত অনশনে বসার 2 দিন আগে উনি দিল্লি থেকে এসেই বলেছেন আমি অনশন করছি, হবেই। সুতরাং কোথাও কি এই ফোনটা এরকমই ছিল যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হচ্ছে বা কনস্টিটিউশনাল সলিউশন পেয়ে যাচ্ছেন ত্রিপুরা মাথার যে দাবি সেটা? প্রথমত আপনাকে ধন্যবাদ আমাকে এই আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য। প্রদ্যুৎ কিশোরের প্রতিটা দাবি উনি যে পরিবার থেকে বিলংস করেন সেই পরিবারের নীতি বিরোধী। টোটালি ওনার মানসিকতা আমাদের রাজাদের যে উন্নত ভাবনা, যে পরিচয় দিয়ে ওনারা যে সম্মান ভারতীয় ইতিহাসে অর্জন করেছেন সেটাকে সম্পূর্ণভাবে নষ্ট করতে চলেছেন প্রদ্যুৎ কিশোর। কারণ উনি বুবাগ্রা এবং মহারাজ স্বঘোষিত হোক যেটাই হোক, ওনার জনগণ এটা মনে করেন। আমার প্রথম কথা হলো, একজন রাজা বা মহারাজা যদি হনই বা ওই পরিবারের যদি উনি প্রজন্মই হন, তাহলে উনি কি করে নিজেকে একটা সিঙ্গেল কমিউনিটির হয়ে কথা বলতে পারেন, সেটা সবচেয়ে বড় অবজেকশনের বিষয়। তার সঙ্গে যেটা আসে সেটা উনি বারবার করে বলছেন যে উনার যে দাবিগুলো, সেই দাবির মধ্যে সবচেয়ে প্রথমে যেটা আসছে যে 70 বছর ধরে আমার উপজাতিরা বঞ্চিত হচ্ছে। তাহলে এখানে কথা হলো, আমরা যদি গত কয়েকশো বছরের রাজাদের অ্যাক্টিভিটি দেখে থাকি, তাহলে যে অঞ্চলগুলোকে দেখিয়ে উনি বঞ্চিত বলছেন, সেই অঞ্চলগুলোতে কতটুকু রাজারা আমাদের রাজারা সেখানে পদক্ষেপ নিয়েছিলেন বা উন্নতি করেছিলেন, ওনাদের অ্যাক্টিভিটিগুলো বা যে স্থাপত্য স্কুল কলেজগুলো সেখানে কতটুকু রয়েছে। তার পাশাপাশি ওনার যে বাবা বা মা, ওনারা দীর্ঘদিন সংসদীয় রাজনীতিতে ওনারা এমপি ছিলেন, তো ওনাদের কি অ্যাক্টিভিটি ছিল? তো ওনার টোটাল অ্যাক্টিভিটিটা বলতে গেলে ওই নিজের গায়েতে থুতু ফেলছেন, এটা একটা। আর আমার বা ত্রিপুরার সকল অংশের জনগণের কাছে সেটা আবেদন যে একবার ভেবে দেখুন যে উনার প্রতিটা দাবি কত নেগেটিভ। উনি বলছেন কনস্টিটিউশনাল সলিউশন, অ্যাকচুয়ালি টোটালি উনি আনকনস্টিটিউশনাল কথা বলছেন। কারণ উনি বলছেন সংবিধানের 2 এবং সংবিধান 3 ধারা অনুসারে আমি সমাধান চাই। সংবিধানের 2 ধারা এবং 3 ধারাতে কি লেখা রয়েছে? সেখানে লেখা রয়েছে যে নতুন রাজ্য গঠন এবং তার নামের নবীনীকরণ বা নতুন নাম দেওয়া। তো অর্থাৎ উনি নিজেই ত্রিপুরার নাম পরিবর্তন করে ত্রিপুরাল্যান্ড চাইছেন, যেটা নাগাল্যান্ডের মতন। তার পাশাপাশি উনি উনার যে এরিয়াগুলো, যেটা বর্তমানে TTADC, সেই অঞ্চলটাকে নিয়ে আলাদা রাজ্য চাইছেন। তো দেখুন কত অবজেকশনাল। 70% বাঙালি জনগণ থাকার পরে তাদের জন্য দেওয়া হচ্ছে 30% ল্যান্ড অ্যাকর্ডিং টু 244 অ্যাক্ট, আর যারা 30% তাদের জন্য দেওয়া হয়েছে 70% এরিয়া। এখন কথা হলো, এই 70%-এর মধ্যে উপজাতি সব নেতারা বা প্রতিষ্ঠিত যে এলিট কাস্ট, একটু আগে যে স্যার আমাদের নন্দন স্যার বললেন যে এলিট কাস্ট পিপল যারা রয়েছে, তারা ওই 70% জায়গার মধ্যে কেউ থাকেন না, তারা সবাই শহরের মধ্যে থাকছেন। উনিও নিজে শহরের মধ্যে থাকছেন। উনি কেন খুমলুঙে এখনো উনার রাজপ্রাসাদ বানালেন না? উনি অতিরিক্ত যে গছিরাম, আমি গছিরাম বলতে যে জায়গাটা কাঞ্চনপুরে, এখনো মানুষ লেংটি পরে থাকে, এখনো মানুষের খাওয়ার থাকার যে মডার্ন সিভিলাইজেশনের যে ন্যূনতম ব্যবস্থা সেটার তার ধারে কাছেও নেই। কিন্তু উনি ওই অঞ্চলে গিয়ে উনার কেন অ্যাক্টিভিটিগুলো নেই? উনি, আমি যতটুকু উনার সম্পর্কে অ্যাসেসমেন্ট করছি, অ্যাকচুয়ালি উনার মধ্যে ঢুকে আছে যে আমি রাজ পরিবার রাজার মতো থাকবো। এখনই সংসদীয় রাজনীতিতে সেটা কোনোদিনই সম্ভব নয়। সম্ভব একমাত্র যদি আমি আলাদা রাজ্য করতে পারি, সম্ভব একমাত্র যদি আমি মুখ্যমন্ত্রী হতে পারি, আজীবন সিকিউরিটি থাকবে,
আজীবন নকর বাকর চাকর থাকবে, রাজপ্রসাদ থাকবে, ফ্রিতে ফ্রিতে থাকবো, খাবো, সব কিছু করবো। নন্দন স্যার একটা জিনিস রিপিট করেছেন, সেটা খুব একদম মানে মানে খুব ভিতরের কথা, সেটা হলো ওই কিছু লোকই লুটে পুটে খাবে, কিছু মাফিয়াকে বসিয়ে রেখেছে। আমার সাথে মিনিমাম যে ত্রিপুরার আমার যারা ভাইরা রয়েছে উপজাতির মধ্যে, তারা অনেকে বলছেন স্যার আমাদেরকে একদম মেরে কেটে খাবে, কিছু আমাদের জন্য ভিতরে কিছু করাবে না। কিছু কমিউনিটি রয়েছে যারা সবটাকে ভোগ করছে, তারা গাছগুলাকে কেটে একদম জঙ্গল মানে শেষ করে দিচ্ছে, এবং রাবারের মধ্যে একজনের 200-250-500 খানি জমি নিয়ে তারা বসে আছে। তো আলটিমেটলি লক্ষ্যটা কি, মানে হলো মানে ভিতরে 70% বিশাল অংশ একটা জমি, সে তার থেকে কি করে মানে আমরা এখানে লুটেপুটে বেশি রোজগার করব। আবার ত্রিপুরার যে একটা নেগেটিভ ল রয়েছে TLR অ্যান্ড LR অ্যাক্ট 187, সেই অ্যাক্ট অনুসারে আবার সেখানেও থাকবো। তো এই টোটাল যে ত্রিপুরাতে যে নীতিগুলো মানে যে ধারাগুলো তৈরি হয়েছে, তা সম্পূর্ণ আনকষে ভারতের সংবিধান অনুসারে ভারতের প্রতিটা নাগরিককে সমান অধিকার, সুষম সমাজ ব্যবস্থা, অর্থাৎ সবাই যাতে মিলিতভাবে সুন্দরভাবে একটা সুন্দর ভারতীয় নাগরিক হিসেবে কোনো বঞ্চনা, দমন, অবদমন ছাড়া মানুষ বাঁচতে পারে, এরকম একটা সমাজব্যবস্থা গড়ার জন্য ভারতের সংবিধান তৈরি হয়েছে। কিন্তু বর্তমান ত্রিপুরাতে যে গত কয়েক বছরে যে আইনগুলো তৈরি হয়েছে, যেগুলোকে হাতিয়ার করে প্রদ্যুৎ কিশোর দিন দিন রাজনৈতিক সুরসুরি দিয়ে যে কাজগুলো করে যাচ্ছে, সবচেয়ে বেশি ক্ষতিটা কাদের হবে? এই সাধারণ যারা উপজাতি ভাইয়েরা বোনেরা রয়েছেন তাদের হবে। এই কারণ ন্যূনতম যে পরিষেবা দেওয়ার জন্য যে ত্রিপুরার প্রতিটা প্রান্তে যেতে হবে, সে প্রান্তে যাওয়ার মধ্যে এখনো কোনো উদ্যোগ প্রদ্যুৎ কিশোরে দেখা যায়নি। যা ওনাদের পরিবার ত্রিপুরার, যদি আমি 16শো শতাব্দী থেকে যদি আমি শুরু করি, গোবিন্দ মাণিক্যের থেকে শুরু করে লাস্ট আমাদের বীর বিক্রম পর্যন্ত, আপনি দেখুন ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট সমতলে হয়েছে। আপনি কুমিল্লাতে যান, বিশাল ডেভেলপমেন্ট, ওইখানে লাইব্রেরি থেকে, কলেজ থেকে, দিঘি, পুকুর, অফিস, এভরিথিং ইন দ্য প্লেনল্যান্ড এরিয়া। আপনি আগরতলাতে যান, উদয়পুরে যান, আর কোথাও রয়েছে ত্রিপুরার কোন হিলে, কোন কোনাতে, ইভেন কাঞ্চনপুর থেকে কোথাও কোন ধরনের ডেভেলপমেন্ট সরকারি আমল হয়েছে? তো উনি নিজেকে গালি দিচ্ছেন আর মানুষকে বোকা বানিয়ে বলছেন যে হামলোগো কা একতা, হামলোগো কা কমিউনিটি ত্রিপুরা, এইরকম বলে একদম মানে মিথ্যা। উনি রাজার পরিবারের সন্তান হয়ে এই অন্যায়টা উনি করে যাচ্ছেন, আর আমরা সবাই লোক তাকিয়ে দেখাচ্ছি। আমি খুব সাধুবাদ জানাই আমাদের সঙ্গে যে কিরিট বিক্রম স্যার আমাদের সঙ্গে রয়েছেন, উনি ওনাদের উপজাতি কমিউনিটির হয়েও উনি তার প্রতিবাদ করছেন এবং আজকে টক শোতে অংশগ্রহণ করেছেন। কারণ আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি, যদি শুভবুদ্ধি সম্পন্ন লোকেরা যদি এগিয়ে না আসে, এটা সব স্তরে বাঙালি কমিউনিটি পাশাপাশি আমাদের যারা উপজাতি বা জনজাতি কমিটি রয়েছে, ওনাদের মধ্যে থেকে এগিয়ে না আসে, উনার যে দুর্বিসন্ধি, উনার যে ত্রিপুরা রাজ্যটাকে ধ্বংস করার জন্য যে পরিকল্পনা, তা কোনোদিনই শেষ হবে না। ঠিক একেবারে, এবং এটা স্বাভাবিক, আমাদের রাজ্যের এটা পরিচিতি। নন্দনবাবু, কিরিটবাবু, আমি সবাইকে বলবো, আমাদের রাজ্যের পরিচিতি। আমাদের রাজ্য এই কারণে ভারতবর্ষে বিখ্যাত, আমাদের রাজ্য এই কারণে গোটা ভারতবর্ষের মানুষ এই কারণে আমাদের ভারতবর্ষ ত্রিপুরাকে চেনে, কারণ এই রাজ্যের মধ্যে জাতি জনজাতি একেবারে বন্ধুর মতো চলছেন। আমাদের রাজ্যের, আমি প্রত্যেকদিন বলি, আমাদের রাজ্যের পাহাড়ি পরিবেশ, আমাদের রাজ্যের পাহাড়ের গাছপালা, আমাদের রাজ্যের শান্ত স্নিগ্ধ কোমল পরিবেশ বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। সারা দুনিয়ার মানুষ এখানে আসেন পাহাড়ের মনোরম পরিবেশ দেখতে। সেখানে কেউ এটা ভাবেন না যে জাতি জনজাতি। এবং 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 ননীবাবু একটা কথা বলছিলেন যে উনি কিভাবে বলতে পারেন এই কথাটা। আপনি বলছেন 30%, 70%-এর কথা। উনি বলছেন যারা 30% রয়েছে তারা অধিকাংশ বাংলাদেশি। উনি বলছেন ত্রিপুরা রাজ্যের বিউরোক্রেটরা বাংলাদেশি। আমার কাছে সেই ভিডিও রয়েছে, নর্থ ইস্টের কোনো একটা চ্যানেলে বসে উনি বলছেন, নাম করে বলছে কোন চ্যানেল, প্রাগ নিউজে উনি বসে বলছেন আমাদের রাজ্যের যারা বিউরোক্রেটরা রয়েছেন তারা বাংলাদেশি। মানে কিভাবে বলতে পারেন সে কথাগুলো? ননীবাবু কিছু একটা বলবেন, বলুন। ওনার এই মিথ্যা প্রপাগান্ডার সবচেয়ে বড় জবাব হলো, উনি রাজনীতি আর ত্রিপুরার ইতিহাস নিয়ে 1% উনি পড়াশোনা করেননি। উনি যে কলেজ এবং স্কুল থেকে পড়াশোনা করেছেন, উনি সামান্যতম ত্রিপুরার ইতিহাস নিয়ে, উনি রাজ পরিবারের ফ্যামিলির লোক, ওনার কাছে সম্পূর্ণ তথ্য থাকার কথা। মেঘনা নদীর পূর্ব পার থেকে শুরু করে সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম নিয়ে বৃহত্তর অঞ্চল নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্য ছিল। তার যথেষ্ট এভিডেন্স রয়েছে, এখনও আমাদের কাছে হার্ড কপি রয়েছে। এবং সব রকমভাবে ইতিহাসের প্রেক্ষাপটে আমরা মডার্ন হিস্ট্রি যাই, সিভিল সার্ভিস এক্সামে যাই, যে কোনো জায়গাতে আপনি ত্রিপুরাতে দেখুন, জাস্ট 1700 আমাদের কিছুদিন আগেও আমাদের এই অঞ্চলটা আমাদের ত্রিপুরা রাজ্যের অধীনে ছিল। আমরা জাস্ট দুর্ভাগ্যবশত আমার 3 মাস আগে, ভারত স্বাধীনতা 3 মাস আগে আমাদের বীর বিক্রম, মহারাজা বীর বিক্রম চলে যান, নয়তো আমরা এই অঞ্চলটা আমাদের আজকে ত্রিপুরা রাজ্যে ছিল।
প্রদ্যুৎ কিশোর একটা বাঙালি কমিউনিটির একটা লোককে দেখান যে মেঘনা নদীর পশ্চিম পার থেকে এসছে। উনি এই কথাটা দ্বিতীয়বার যদি বলেন, আমি মনে করি ত্রিপুরার প্রতিটি বাঙালি সহজুড়ে এবং উপজাতি সবাই মিলে ওনাকে তীব্র প্রতিবাদ করা উচিত যে উনি ত্রিপুরার রাজ পরিবারের এবং রাজ্যের এবং কোনো ইতিহাস উনি জানেন না বলেই এই মিথ্যা প্রপাগান্ডা দিচ্ছেন। নোবডি আর বাংলাদেশ হয়েছে 1971-এ, তার আগে হাজারো ডকুমেন্টস রয়েছে। দিস ইজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস ইউনাইটেড বেঙ্গল। সো ওয়াই হি টেল দিস লাইক দিস, মানে অবভিয়াস ওয়ার্ড। সো মানে এটা খুব অন্যায় হচ্ছে ওনার দ্বারা, যে উনি বারবার করে এই মিথ্যা প্রপাগান্ডাগুলো চালাচ্ছেন। ত্রিপুরার প্রতিটা নাগরিক, ত্রিপুরার বিশেষ অঞ্চল এখনো বাংলাদেশের, বর্তমান বাংলাদেশ ইলিগালি অকুপাই করছে, কারণ আমাদের কেউ দাবিদার ছিল না। ঠিক। আমি কিরিটবাবুর কাছে, কিরিটবাবু একটা জায়গা আমি আপনার কাছে জানতে চাইবো। প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিভিন্ন সময় একটা কথাই বলছিলেন যে উনার এ কারণে কনস্টিটিউশনাল সলিউশন, প্রথম তো উনি বলছিলেন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা, এরপর উনি বলছেন কনস্টিটিউশনাল সলিউশন, কনস্টিটিউশনের মধ্যেই ওনার দাবি। আমরাও বলছি নিঃসন্দেহে উনি কনস্টিটিউশনের আওতায় এসে যে কোনো দাবি করতে পারেন, ওনার আন্দোলনের অধিকার রয়েছে, উনি রাস্তায় নেমে রোড ব্লক করে আন্দোলন করার অধিকার রয়েছে, ওনার অনশন করার অধিকার রয়েছে, সমস্ত কিছু রাজনীতি করার অধিকার রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কনস্টিটিউশনাল সলিউশনের কথা বলছেন উনি বলছেন কনস্টিটিউশনাল সলিউশন না হলে রাজ্যের যারা জনজাতি ভাই বোনেরা রয়েছেন, রাজ্যের জনজাতি যে ফিউচার যারা রয়েছেন, জনজাতি ভাই বোন যারা হবেন ভবিষ্যতে, যারা ফিউচার রয়েছেন, যারা ছেলেমেয়েরা এখনো ছোট রয়েছেন, যারা বড় হবেন ধীরে ধীরে, যারা পড়াশুনো করবেন, তারা নাকি উন্নত শিক্ষা পাবেন না, তারা নাকি অফিসার হতে পারবেন না। মানে ভাবুন, মেন্টালিটিটা ভাবুন। আমার কাছে এরকম ওনার বাইট রয়েছে, আমি যদি আপনারা চান আমি শোনাতেও পারি পরে, কিন্তু মূল শব্দ হচ্ছে উনি বলছেন যদি পড়াশুনো না করতে পারেন জনজাতি ভাই বোনেরা অফিসার হতে পারবেন না, নতুবা যারা এখানে বাঙালিরা রয়েছেন তারা অফিসার হয়ে যাবেন, তারা এগুলো দখল করে নেবেন, জনজাতি ভাই বোনেরা পিছিয়ে যাবেন। কিন্তু আমি বারংবার এই অনুষ্ঠানে, এই জায়গা থেকে, আমি এই স্টুডিও থেকে বারবার বলি, আমার এমন অনেক আইএএস, অনেক আইপিএস, অনেক বন্ধু চেনা রয়েছে যারা জনজাতি বিলং করেন। ইভেন আপনি আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন, নিঃসন্দেহে আপনি যথেষ্ট এডুকেটেড, আপনি এই জায়গা থেকে উঠে এসেছেন আজকে, এবং সেটা তো কারোর জাত, কারোর পড়াশুনো, কারোর ভবিষ্যৎ সেটাকে আটকাতে পারে না। কি বলবেন? ধন্যবাদ প্রসেনজিৎ বাবু। ত্রিপুরা রাজ্যে বিগত দিনে আমরা কমিউনাল যে চিন্তা এটা ছিল না, কিন্তু কমিউনাল যে ইস্যুটা কে তৈরি করেছে, এটা যারা সুবিধাবাদী পলিটিশিয়ান, মানি সিকার, পাওয়ার সিকার, এরাই চক্রান্ত করে আমাদের এই শান্তিপূর্ণ রাজ্যকে, এই যে মেলবন্ধন যে আসে, যেমন ৮০ সন দাঙ্গায় এখনো ছোট ছোট কমিউনাল চিন্তা বীজ বপন করা হয়েছে। আমি বলতে চাই ত্রিপুরা যে এই যে কমিউনাল সিচুয়েশনটা যারা স্বার্থপর রাজনৈতিক নেতারাই কিন্তু তৈরি করেছিল বিগত দিন থেকে, এই প্রবাহটা এখন চলতে চলতে কোনায় কোনায় চলে গেছে। আরেকটা কথা, লেখাপড়া, এডুকেশন is above any society, any politics, any religion, any community. It is above. শিক্ষাটা সকলের জন্য। তো এখানে যে ওই জাতি সেই সুযোগ পাবে না, এই জাতি বেশি পাবে না। এখন তো যারা মেট্রিক পাস করবে তারাই পাবে, যারা ফেল করবে তারা পাবে না, যারা ইঞ্জিনিয়ারিং পাস করবে তারা পাবে, যারা ফেল করে তারা পাবে না। সো অ্যাকর্ডিং টু দ্য কোয়ালিফিকেশন, দ্যাট ইজ দ্য ক্রাইটেরিয়া, ওয়েদার হি উইল গেট দ্য জব অর নট, ইট ইজ দ্য ডিটারমাইন। আমার কাছে এখানে যে সিচুয়েশনটা যতই কথা বলুক, কিন্তু বাস্তবের সঙ্গে মিল করে কথা বলতে হবে, এটা আমার বিশেষ চিন্তা। কারণ যাটা বলার অধিকার আছে ঠিক আছে, সকলের অধিকার আছে, কিন্তু যুক্তিসঙ্গত, লিগেল, অ্যাকসেপ্টেবল, রিজনেবল, এই কথাগুলো যদি বাঙালি নেতাই হোক, ত্রিপুরা নেতাই হোক, সেটা বললেই ভালো, এটা খুব দরকার আছে। কারণ গণতান্ত্রিক দেশে আমাদের যে কনস্টিটিউশনাল, এই যে কি বলে পার্মানেন্ট কনস্টিটিউশনাল সলিউশন, আগে তো ২-৩ দ্বারা, এখন কনস্টিটিউশনাল পার্মানেন্ট সলিউশন ৩৯৩ উপরে বেশি আর্টিকেল আছে।
স্পেসিফিক কোনটার উপরে বেশ করে এই কনস্টিটিউশনাল সলিউশনটা যারা দাবি করেই করুক, কিন্তু লিগেল হতে হবে তো, একটা পয়েন্টে আসতে হবে তো। আমি নিজেও কনফিউশন এই ব্যাপারে, আমারও প্রশ্ন আছে, কিন্তু মাঝে মধ্যে তাদের নেতাদের মুখ থেকে শুনি এই কনস্টিটিউশনাল সলিউশন, পার্মানেন্ট সলিউশন, ওই গ্রেটার ট্রিপলেন। আরে তাহলে 3 দ্বারা বললে তো হয়, স্পেসিফিক বলুন না। যেমন আগে উপজেলার যুব সমিতিরা দাবি করছিল যে এদেশি চায়, ককবরক রোমান স্ক্রিপ্ট চায়, 1960 সাল থেকে জমি ফেরত চায়, এই সমস্ত চার্টার কি বলে এই যে চাকরি ক্ষেত্রে আমাদের যে রোস্টার মেনটেন করতে হবে, এইগুলো তাদের একটা স্পেসিফিক ডিমান্ড ছিল, এগুলো লিগেল কনস্টিটিউশনাল। তবে সংবিধানের মধ্যে থেকেই কিন্তু আমাদের কথা বলতে হবে, সন্দেহের বাইরে, সন্দেহ করে সংবিধানের বাইরে গিয়ে যদি কথা বলে, এটা আমার কাছে গ্রহণযোগ্য না। তবে যেমন এই 370 দ্বারা জম্মু কাশ্মীর তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু যারা ক্ষমতাতে বসে আছেন কিন্তু তাদের উপরই নির্ভর করে, কিন্তু তাদেরকে ভেঙে দিয়ে এখন তো সব ইউনিয়ন টেরিটরি বানাইলো, এখন লাদাখেও ইউনিয়ন টেরিটরি বানাইলো, লাদাখ চাইছে এখন ফুল ফ্লেজ স্টেট ডিমান্ড। পার্মানেন্ট এই দুনিয়াতে কোটাই নাই, সব টেম্পোরারি। এই টেম্পোরারি বলেই তো আজকে সংবিধান বারে বারে সংশোধন করা হয়েছে। তো যারা ক্ষমতাতে আছে ওভারঅল, তারা কি করতে পারে তারা করবে, এবং যারা দাবি করে তারাও, আমি মহারাজ প্রদ্যুৎকে কিছু বলতে চাই না, তবে যারা দাবি করে should be according to the constitution, not the out of constitution, and should be very specific and very legal. ওইটাই আমার কাছে এই চিন্তাটা থাকে আর কি। ধন্যবাদ। ঠিক, আমি নন্দনবাবুর কাছে। নন্দনবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কনস্টিটিউশনাল সলিউশনটাও হয়, মানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেটা চাইছেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এখন উনি কনস্টিটিউশনাল সলিউশনের কথা বলছেন, কি হতে পারে? উনি কনস্টিটিউশনাল সলিউশনের কথা তো বলছেন, ঠিক আছে, কিন্তু যদি হয় সেটা কিভাবে পসিবল হতে পারে, সেটা যদি আমাদেরকে একটু, আমাদের যারা দর্শকরা দেখছেন তাদেরকে একটু বলুন। প্রদ্যুৎ কিশোর নিজেই জানেন যে সেটা কনস্টিটিউশনালি সেটা কোনো সলিউশন নেই। শিডিউল 2 যেভাবে এই যে স্টেটগুলো ডিলিমিটেশন হয়, এখান থেকে ওখানে নিয়ে এখান থেকে এখানে কেটে কেটে, সেটা একটা সুনির্দিষ্ট পদ্ধতি আছে। ত্রিপুরাতে অলরেডি এডিসি যে কোনো একটা রাজনৈতিক কারণে, তখন এডিসি করেছিল একটা রাজনৈতিক দল, আমি বলবো সম্পূর্ণ ভোটের রাজনীতির স্বার্থে ওরা করেছিল। তো সেটা নিয়ে তো অনেক দাঙ্গা হাঙ্গামা হয়ে গেল সারা ত্রিপুরায়। এত ছোট একটা স্টেটে 70% ল্যান্ড দেওয়া হয়েছে উপজাতিদের, এবং 30% ল্যান্ড দেওয়া হয়েছে ইয়েদের, এই বাঙালি বা অন্যান্য যারা প্লেন এরিয়া পিপল। কিন্তু এখানেও আবার একটা জিনিস রাখা হয়েছে যে এই 70% এলাকার লোকগুলো কিন্তু এখানে এসে থাকতে পারবে, কিন্তু এখানের লোকেরা কিন্তু ওখানে গিয়ে থাকতে পারবে না। আপনি বোধহয় জানেন যে আজকে প্রায় 1 বছর ধরে মণিপুরে কিন্তু বিরাট দাঙ্গা হাঙ্গামা চলছে কুকি এবং মেইতিদের মধ্যে। তার কারণে কিন্তু এই সেম কারণেই হচ্ছে। এটা কীরকম কারণ? 1962-63 দিকে একটা আইন করে, জওহরলাল নেহরুর আমলে একটা করেছে যে মেইতিরা, ওরা ইম্পল ভ্যালিতে 10% শুধু ল্যান্ডের মধ্যে ওরা বাড়ি করতে পারবে, বাকি যে 90% ল্যান্ড আছে এটা হিল এরিয়াতে যে উপজাতিরা আছে, নাগা কুকি, এরা বাড়ি করতে পারবে। নাগা কুকিরা এই 10% ল্যান্ডেও বাড়ি করতে পারবে, কিন্তু মেইতিরা কিন্তু গিয়া ওই 90% ল্যান্ডে বাড়ি করতে পারবে না। এখন দেখা যায় দিনকে দিন লোকসংখ্যা বেড়ে যাচ্ছে, এদের জায়গা জমির অভাব হচ্ছে, এবং এরা চাইছে এখন এসটি স্ট্যাটাস মেইতিরা, কারণ এসটি স্ট্যাটাস যদি হয় তাহলে এরা হিলে গিয়ে বাড়ি করতে পারবে। ত্রিপুরাতে কখনো সম্ভব নয়। প্রথমে এরা দাবি করেছিল এডিসি এদের দিয়েছে, পরবর্তী সময়ে এই ঘৃণ্য রাজনীতির পক্ষ নিয়ে বলছে হোম উইদিন হোম, স্টেট উইদিন স্টেট, মানে এটাকে বলে অটোনোমাস স্টেট, সেটার দাবি করা হয়েছে। আমি একটা কথা বলবো যে এত ছোট ছোট কিছু আরবান পকেট ছাড়া পুরোটাই তো জঙ্গল, তো সেখানে কি ধরনের ডেভেলপ করা যায় সেটা নিয়ে ভাববে। সেটা আমাদের এই দিতে হবে, সে দিতে হবে,
ভিন্ন রাজনীতি, শুধু ট্রাইবাল সেন্টিমেন্টকে ইয়ে করে নিজেদের কিছু দেউলিয়া হয়ে গেছে। প্রত্যেকটা আমি দেখেছি উপজাতি রাজনৈতিক দলগুলো যতগুলো দেখেছি আমি, সেই টিউজডে সময় থেকে বেশি দিন এরা স্থায়ী হয় না, কিছুদিন পরে দেখা যায় এরা ডেসিমেটেড হয়ে যায়। মানে কেন হয়? কারণ সাধারণ নিরীহ ট্রাইবেলরাই দেখে যে আমার বাড়ির সামনে এই লোকটা রাজনীতি করে, দেখি রাতারাতি আগরতলাতে বিরাট বড় বাড়ি করে ফেলেছে, কিন্তু এ তো এখানে থাকে না, কিন্তু এখানে রাজনীতি আমাদের নিয়ে করে, আমরা কিছুই পাই না, এরা এখানে এসে রাজনীতি করে আর আগরতলাতে বাড়ি করে ইংলিশ মিডিয়াম স্কুলে এদের বাচ্চাদের পড়ায়, সরকারি বড় বড় চাকরিগুলো বাগিয়ে নিচ্ছে, আমরা যে জায়গায় আছি সেই জায়গাতে আছে। এগুলো সাধারণ পাবলিকরা এখন বুঝতে শিখেছে, আমরা তো সবাই বুঝতে শিখেছে। এইসব যে উপজাতি ভিত্তিক যে রাজনৈতিক দলগুলোর যে যারা নেতা, এদের যে বিন্দুমাত্র সমাজ সেবার উদ্দেশ্য নেই, তার যে কমিউনিটি আছে কমিউনিটির জন্য যে বিন্দুমাত্র কোনো কাজ করার ইচ্ছা নেই, সম্পূর্ণ যে ওদের ব্যক্তিগত একটা খুবই ক্ষুদ্র একটা অংশের স্বার্থ রক্ষার জন্য এগুলো করে যাচ্ছে, ক্ষমতায় টিকে থাকার জন্য বার্গেনিং করছে, সেগুলো সবাই কিন্তু আমরা জানি। সেটা সাংবিধানিকভাবে তো সম্ভবই নয়, সেটা নিয়ে এই শান্ত টিপরা কিন্তু আবার অশান্ত হয়ে যাবে, হয়তোবা আবার দাঙ্গা হাঙ্গামা লেগে যেতে পারে এসব কারণে, তখন কিন্তু এরা কিন্তু সামাল দিতে পারবে না, তখন এই পুরো দায়ভার কিন্তু এদের নিতে হবে। ঠিক, আমি 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 একবার আমার দর্শকদেরকে দেখাবো যে কথাগুলো নন্দনবাবু বললেন, কিরিটবাবুরা বললেন, যে একেবারেই তো আমাদের যারা জনজাতি ভাই বোনেরা রয়েছেন, পাহাড়ে যারা থাকছেন, যারা প্রত্যন্ত এলাকাগুলোতে রাজ্যে থাকছেন, যারা এখনো জুম চাষ করে খাচ্ছেন, যারা এখনো চাষাবাদের সঙ্গে যুক্ত, যাদের কাছে এখনো হয়তোবা সেভাবে আর্থিক সাহায্যটুকু সেভাবে পৌঁছতে পারছে না, তারা সমাজের উন্নত শ্রেণীর লোকেরা কিভাবে থাকছেন, উন্নত কিভাবে হওয়া যায় সেগুলো থেকে এখনো ধরাছোঁয়ার বাইরে, এখনো সমাজের সেই আলোর বাইরে, তারা তো এখনো সেই জায়গাগুলোতে পৌঁছতে পারছেন না। কিন্তু গুটি কয়েক রাজনৈতিক ব্যক্তিত্বরা আসেন তাদের কীর্ণ স্বার্থ চরিতার্থ করার জন্য, এবং সেই স্বার্থ চরিতার্থ হলে তারা চলে যান, এবং সেটাই হচ্ছে দশকের পর দশক ধরে। এবং আজকে আমি একটা ছবি দেখাতে চাইবো আপনাদেরকে, আমি দর্শকদেরকে ফুল স্ক্রিনে সেই ছবিটা দেখাতে চাইবো। সেটা হচ্ছে গতকাল রাতে তিপ্রামথা কর্মীরা কিভাবে সেখানে তাকিয়ে আছেন সেই মঞ্চের দিকে, কিভাবে বসে আছেন যে উনাদের যিনি বুবাগরা, যিনি যাদেরকে উনি বুবাগরা বলেন, এবং যিনি নিজেকে স্বঘোষিত রাজা বলেন, প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি বার্তা দেন, কোন দিকে যাচ্ছে, কি আলোচনা হয়েছে, কি আলোচনা হচ্ছে দিল্লিতে, সে নিয়ে কি বার্তা থাকে, তা নিয়ে কিভাবে তাকিয়ে আছেন সেই ছবিগুলো একবার দেখুন। পুরো স্ক্রিনে আমি দেখাতে বলবো, আমি সেই ছবিগুলো একবার আপনাদের কাছে তুলে ধরতে চাইছি পুরো স্ক্রিনে। সেই মোথা সমর্থকরা সেখানে বসে অপেক্ষা করছে, একবার দেখুন সেই ছবিগুলো। এই যে ছবিগুলো আপনারা দেখছেন, তার জন্য প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে নিঃসন্দেহে অতি সত্বর সেগুলো জানানো দরকার। কারণ আপনি বলেছেন আপনি অনশন করছেন, আপনি অনশন এখনো করছেন হয়তোবা, কারণ আপনি বলে গেছেন যে আপনি খালি পেটেই দিল্লি যাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত সলিউশন আলোচনা না হবে সুষ্ঠু আপনি খালি পেটে থাকবেন। যদি অনশন করে থাকেন, আপনার বৈঠক কত দূর এগোলো, কি বৈঠক হলো, আলোচনা কি, সারমর্ম কি, আপনি জানান সবাইকে। সেটা একেবারে ট্রান্সপারেন্ট হওয়া উচিত। অনেক তো লুকোচুরি হলো, অনেক হাইড অ্যান্ড সিক হয়েছে, এখন সবকিছু প্রকাশ্যে আসা উচিত। এখন প্রত্যেকে জানতে চায়। আমি জানি আমাদের রাজ্যের যারা জনজাতি ভাই বোনেরা রয়েছেন, যারা তিপ্রামথা পার্টির সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকেও জানতে চায় যে কি হলো আলটিমেটলি আলোচনাটা কোন জায়গায় গেল। এত লুকিয়ে এত আলোচনার পেছনে কিছু থাকার নেই। এবং আবারও বলছি, আমরা আমাদের এই আলোচনার বিষয়বস্তু কিন্তু কোনোভাবেই কোনো জাত পাতের মধ্যে বিভেদ তৈরি করা নয়। আমরা চাই আমাদের রাজ্যের প্রত্যেক কটা মানুষ, একেবারে প্রত্যেকে, সে জনজাতি হোক, সে জাতির হোক, বাঙালি হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, জৈন হোক, প্রত্যেকে যেন একসঙ্গে থাকতে পারি। এ রাজ্যের ঐতিহ্য এটা। আমরা সবার ডেভেলপমেন্ট চাই। পার্টিকুলারলি কোনো জাতির ডেভেলপমেন্ট হলো, কোনো জাতির হলো না। আর এই যে একটা বক্তব্য, আমি ননীদার কাছে আসবো, ননীবাবু, এই যে একটা বক্তব্য, যে বক্তব্য হচ্ছে যে ডেভেলপমেন্টটা শুধুমাত্র যদি ওনাদেরকে কনস্টিটিউশনাল সলিউশন দেয় তাহলেই সম্ভব। ডাইরেক্ট ফান্ডিং বা এই ধরনের কথা বলছেন না, অনেকেই বলছেন যে ডাইরেক্ট ফান্ডিংটাও তো চাইতে পারেন উনি, কনস্টিটিউশনাল সলিউশন না চেয়ে উনি চাইতে পারেন যে আমাদেরকে আরো 2000 কোটি টাকা দেওয়া হোক এডিসির উন্নয়নের জন্য। আমি বলছি সেটাও ভারত সরকার যদি করে, কিন্তু আমার এখানেও প্রশ্ন থাকবে, এই যে 2%-এর কথা বলেন ওনারা, যে স্টেট বাজেটের মাত্র 2% ওনারা বাজেট পায় এডিসির জন্য, এই 2% কোথায় খরচ হলো? এই 2%-এর রিপোর্ট কার্ড কি? কোন এডিসি এলাকায় কতটা উন্নয়ন হলো, কটা বাড়িতে লাইট, ঘরে কারেন্ট পৌঁছলো, কটা রাস্তা হলো, কটা জলের পাম্প সেখানে বসলো, কটা স্কুলের উন্নয়ন হলো, সেগুলো রিপোর্ট কার্ড তো নিমেষ দেববর্মা দিচ্ছেন না।
সেগুলো রিপোর্ট কার্ড তো যিনি বৃষকেতু দেববর্মা রয়েছেন তারা তো দিচ্ছেন না। আমরা সবাই জানি যে 1984 সনে এডিসি তৈরি হয়েছে। আপনি ওই সময় থেকে আজ পর্যন্ত প্রায় 40 বছর, এই 40 বছরের রিপোর্ট কার্ড কি, হোয়াট ইজ দ্য সাকসেসফুল রিপোর্ট অফ টিটিএডিসি? তো যদি আমরা এটা দেখি তাহলে আমি বলবো যেটাকে বলে অশ্বডিম্ব, মানে টোটালি নেগেটিভ, মানে কিছুই উন্নয়ন হয়নি। আমরা 40 বছরের নিরিখে দেখতে পাই সম্পূর্ণ যে এডিসি ত্রিপুরার সেটা ব্যর্থ। কারণ যে স্বপ্ন দেখিয়ে এডিসিকে গঠন করা হয়েছিল সেই এডিসি ওই এলাকার বা সম্পূর্ণ উপজাতি অংশের মানুষের কোনো উন্নয়ন করতে পারেনি। আমি সিম্পল একটা উদাহরণ দিয়ে দেখি, ত্রিপুরাতে আপনি যতটা মানে সাকসেসফুল ছোট ছোট সিটি রয়েছে, মানে জমজমাট, আপনি ম্যাক্সিমাম দেখবেন যে মিলিত বসবাস, মানে যেখানে আমরা উপজাতি বাঙালিরা একসাথে বাজারে আসি, আমরা হাট বাজার করতে পারি, বিয়ে অনুষ্ঠান হোক বা স্কুলে হোক যেতে পারি, সেই জায়গাটি উন্নত। আর যেখানে শুধু উপজাতিরা শুধু যাচ্ছে স্কুলে বা ওইখানে একদম সম্পূর্ণ জঙ্গল, বা রাস্তাঘাট নেই, জল নেই, টয়লেট বাথরুম নেই, বা ভালো কোনো শহর নেই, শপিং মল নেই, হসপিটাল নেই। তো এই জায়গাগুলো কোনগুলো? যেগুলো সম্পূর্ণভাবে ছেড়ে এসছে বাঙালিরা। তো আমি মানে সম্পূর্ণভাবে এই কথাটা বলতে চাই যে ত্রিপুরার যদি উন্নয়ন আনতে হয় তাহলে আমাদেরকে মিলিত বসবাস বা মিশ্র বসবাসের পরিবেশ তৈরি করতে লাগবে, 1। 2, আরেকটা কঠোর না, খুব আনন্দের স্টেপ, সেটা গভর্নমেন্ট ভাবে হোক, আমরা পাবলিক ভাবে হোক, সেটা নিতে পারি, সেটা হলো ইন্টারকাস্ট ম্যারেজ। অর্থাৎ দুই যে জাতিগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে, অর্থাৎ বাঙালি ছেলেদের সাথে আমাদের উপজাতি বোনেদের বিবাহ, আর উপজাতি ছেলেদের সাথে বাঙালি মেয়েদের বিবাহ, যদি এটা করা যায় তাহলে খুব তাড়াতাড়ি সেই বৈষম্যটা দূর হবে। কারণ মারবে কাকে, কাটবে কাকে? তো কারণ কারোর পরিবারের কেউ না কেউ থাকবে, সবাই আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হবে। সেটা গভর্নমেন্ট লেভেলে আমার মনে উদ্যোগ নিয়ে ইন্টারকাস্ট ম্যারেজের অ্যারেঞ্জমেন্ট করা দরকার। তার জন্য যদি কিছু ফেসিলিটি দিতে হয় যারা এরকমভাবে বিবাহ করবে, তো সেইটাকে এনকারেজ করা দরকার। তার সঙ্গে ত্রিপুরাতে যে এডিসির নাম করে যে কিছু লোকের লুটেপুটে খাওয়ার যে মানে যে মানসিকতা, সেটাকে আমরা যদি 370 আমাদের দেশ থেকে বিতাড়িত হতে পারে এবং খুব শক্তভাবে, আমরা কেন ত্রিপুরাতে 244 ধারা অনুসারে যে এডিসিটা গড়ে উঠেছে সেটাকে আমরা বাতিল করতে পারবো না? কারণ আমরা এটা কোনোভাবেই ভারতের ন্যায়সঙ্গত আমরা বলতে পারি না যে ভারতবর্ষে আর ত্রিপুরার প্রায় 28 থেকে 30 লক্ষ লোকের জন্য মাত্র 30% এরিয়া, সেই 30% এরিয়াটাও আবার 100% লোকেদের। আর যে 70% অর্থাৎ 7000 সামথিং বর্গ কিলোমিটার, অর্থাৎ ত্রিপুরার প্রায় 68 to 70, তো সেটা অনলি 30% লোকেদের। তো এই যে ধারাটা, যেটা 244 ধারা অনুসারে আমি একটা আরটিআই করেছি রিসেন্টলি, সেই আরটিআইতে আমি জানতে চেয়েছিলাম যে আপনারা কিসের ভিত্তি করে টিটিএডিসিটাকে আপনারা দিয়েছেন। এখনো আমাকে দিতে পারেন এই রিপোর্ট, আমি গতকালকে সেকেন্ড অ্যাপ্লাই করেছি। তো আমি ডেফিনেটলি শিওর যে ভারতের সংবিধানে এটা বলা রয়েছে, যদি কোনো রাজ্যে উপজাতিরা সংখ্যাগরিষ্ঠ হয় তাহলে সেই রাজ্যে এডিসি অ্যাপ্লাই হতে পারে, কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে এটা ব্যতিক্রম। নৃপেন চক্রবর্তী তার ভোট ব্যাংকের লোভে এবং রাজনৈতিক মানসিকতা নিয়ে, অর্থাৎ 20 থেকে কাউন্ট শুরু হবে, 21-22 থেকে কাউন্ট শুরু হবে, সেই ভাবনা নিয়ে নৃপেন চক্রবর্তী যে ক্ষতিটা করেছে তার ফল উনি জীবিত অবস্থায় পেয়েছেন। আমি কোনো বাঙালির যত মার এবং আমাদের যে উপজাতি যে যত দাঙ্গা মাঙ্গা হয়েছে, এই সবটা নাটের গরু নৃপেন চক্রবর্তী এবং তার দল। কিন্তু উনারা এখন সাধু সেজে বন্ড সেজে বসে আছেন, এখন দুষ্টা চাপাচ্ছেন অন্যদের কাছে। তার সঙ্গে সবচেয়ে বড় যে সহযোগী সেটা হলো আমার তৎকালীন সেন্ট্রালের কংগ্রেস সরকার। তো এই যে মানসিকতা নিয়ে টিটিডিসিটা করেছেন, সেটাকে যদি ভেঙে দেওয়া হয়, রিমুভ করা হয়, তাহলে একটা মিলিত বসবাসের পরিবেশ তৈরি হবে। আবার বলতে পারে যে আবার বঞ্চিত হবে, আমি তার জন্য সলিউশন দিচ্ছি ইভিসি, অর্থাৎ ইকোনমিক্যালি যারা স্পেশালি ব্যাকওয়ার্ড কাস্ট, এটা বাঙালি হোক আর উপজাতি হোক, তাদেরকে যেন ফ্যাসিলিটি দেওয়া হয়। এবং আমরা যারা উপজাতি বা বাঙালির মধ্যে প্রতিষ্ঠিত রয়েছে, তারা টাইটেল কাস্ট অনুসারে কোনো রকম ফ্যাসিলিটি তারা পাবে না, সেইটাকে অতি সত্ত্বর লাগু করা হোক। এটাকে কেন্দ্র করে রাজনীতিটা হচ্ছে, মানুষকে বোকা বানিয়ে রাস্তায় বসিয়ে। এবং আমাদের দেখুন একটাই লাইফলাইন, কথায় কথায় এই লাইফলাইন বন্ধ করা যায় না। তা নিয়ে আমি কেন জানি না হাইকোর্ট বা আমাদের সরকার সমোটো নিচ্ছে না, কারণ এটার উপর সমোটো নিতে পারে, কারণ ওনারা লাইফলাইনটাকে এভাবে আটকাতে পারে না। তার সঙ্গে অনেকগুলো আরো নেগেটিভ রয়েছে, যেমন ব্যাকলগ রোস্টার, এটাকে রিমুভ করা দরকার। কারণ এটা রিমুভ যদি না হয় তাহলে দেখা যাবে একটা চরম বৈষম্যতা, চরম একটা বিদ্রোহ যে কখন মাথাচড়া দিয়ে ওঠে তা কেউ জানে না।
আমরা দেখছি চুপ, ঘুমন্ত 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 আগ্নেয়গিরি যখন জেগে ওঠে তখন কিন্তু কেউ আটকাতে পারে না। তো তার পাশাপাশি আমাদের যে রিজার্ভেশনের যে পলিসি রয়েছে, ভারত সরকার অনেকদিন ধরে শুনছি ইউনিফর্ম সিভিল কোড লাগু হবে, রিজার্ভেশন উঠে যাবে। আমি এরকম শুনেছি একজন উপজাতি যখন রাষ্ট্রপতি হবে, এটা শুনে কথা আমি জানি না, কিন্তু এখনো যে রিজার্ভেশনটা ফুললি টেম্পোরারি ছিল, সে কাস্ট বেস রিজার্ভেশন, সেটা অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে তাদের উপর ভিত্তি করে না, সেটাকে এখনো কেন লাগু কেন লাগু আছে। এবং এটাকে কেন্দ্র করে ত্রিপুরাতে যত বেশি সমস্যা, কারণ ত্রিপুরা মথা বা তার যে বুবাগ্রা, তার যে সর্দার, মানুষকে এটাই বোঝাচ্ছে যে আমরা সব কিছু ফ্রিতে পেয়ে যাব, আমাদের চাকরি বাকরিতে শুধু আমাদেরই সুযোগ থাকবে, আমাদের 100% কেন্দ্রীয় সরকার ফান্ডিং দেবে। আপনি জানেন ত্রিপুরার অবস্থা কি? অ্যাকর্ডিং টু দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্ট, ত্রিপুরার রেভিনিউ হলো 10% আর সেন্ট্রাল গভর্নমেন্টের রেভিনিউ হলো 90%। দীর্ঘ 70 বছর ধরে ত্রিপুরা এখনো স্বাবলম্বী না, অর্থাৎ সেলফ সাফিসিয়েন্ট না, সে নিজের পায়ে দাঁড়াতে পারেনি। ভারতবর্ষের সবগুলো রাজ্যের মধ্যে ত্রিপুরা একটা রাজ্য যে নিজের খরচ বহন করার জন্য, নিজের যে সামান্যতম যে কার্যকলাপ পরিচালনা করার জন্য তার 90% ফান্ডিং আসে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। কারণ বর্তমান দিনেও জিএসটি লাগু হওয়ার আগে পর্যন্ত ত্রিপুরার বাজেট ছিল 15,000 কোটি টাকা, তার মধ্যে মাত্র 1,500 কোটি টাকা কোনো রকমভাবে খুব কষ্ট করে 1,500 কোটি টাকা রেভিনিউ কালেকশন করতে পারত না ত্রিপুরা সরকার, আর বাকি 13,500 কোটি টাকা আসতো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। তো বুবাগ্রার এটা সোর্স কি? কারণ ভিতরে যে এরিয়াকে নিয়ে এডিসি করা হবে সেই এরিয়ার ফান্ডিং কি? কারণ ওনাদের লোকেরা তো ট্যাক্সও দেয় না। তাহলে হোয়াট ইজ দ্য সোর্স অফ ফান্ড? রাজ্যটা কি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার দেবে? আমার কথা হলো, যদি বুবাগ্রা বাঙালি বিদ্বেষী চরমভাবে হন, তাহলে উনি আমাদের টাকা কেন গ্রহণ করছেন? কারণ ওনার যে বাড়ি, রাজবাড়ি, সেই রাজবাড়ির সম্পূর্ণ তথ্য অনুসারে, রাজার যে রিপোর্ট অনুসারে, যে রিপোর্ট কার্ডের যে ওনার যে যে বইটা আমাদের সমরেন্দ্র, আরে কি জানি নামটা, যিনি সেন্সাস অফিসার ছিলেন, কিরিট স্যার বলতে পারবেন, তো হ্যাঁ সমরেন্দ্র, তো ওনার রিপোর্ট কার্ডে সম্পূর্ণ দেখানো আছে কি কোন সময় কত টাকা ট্যাক্স এসছে, সম্পূর্ণ সেটা চাকলা রোশনাবাদ, যেটা আজকে বাংলাদেশের অন্তর্গত, সেই অঞ্চলে টাকা দিয়ে রাজবাড়ি তৈরি হয়েছে। 2টা কিস্তিতে আমাদের রাধাকিশোর মানিক্যকে সেটাকে পরিশোধ করতে হলো, কারণ উনি লোন নিয়েছিলেন। তো সেটা কিন্তু কোনো পাহাড় অঞ্চল থেকে আসেনি। তো এই পাহাড় যদি না হয়, যদি উনি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড করেই ফেলেন, তাহলে ত্রিপুরার উপজাতিদের সর্বনাশ হয়ে যাবে। এই লোকগুলাকে চুপ করে বসিয়ে রাখা হবে, কিছু মাফিয়া গুন্ডাকে পোষা হবে, যে কেউ যেন প্রতিবাদ না করতে পারে, কেউ যেন বিদ্রোহ না করতে পারে। আমি প্রদ্যুৎ কিশোরকে এখান থেকে সরাসরি বলতে চাই, আপনি ভুলবেন না যে আপনার যে রাজ আমলে সবচেয়ে বেশি বিদ্রোহ ত্রিপুরাতে হয়েছে। আমি আজকে আপনাদের সামনে এই বইটাকে নিয়ে এসেছি, যে ত্রিপুরাতে 4টা বিদ্রোহ হয়েছে এই রাজাদের অত্যাচারের বিরুদ্ধে। আপনার যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিতে কি করে ইকোনমিক্যালি স্বাবলম্বী হবেন সেই কোনো পরিকল্পনা নেই। শুধু আপনি কি করে ক্ষমতায় বসবেন, আপনি কি করে সর্বসুখে ফেসিলিটি পাবেন, আপনার কিছু সাগরেদরা কি করে সেই সুবিধা ভোগ করবে, তার পরিকল্পনা চলছে। সাধারণ জনগণের জন্য আপনি কোনো রোড ম্যাপ, কিছু প্ল্যানিং আপনার কাছে নেই। আপনি কুকি বিদ্রোহ এখানে হয়েছে, এখানে রিয়াং বিদ্রোহ হয়েছে, জমাতিয়া বিদ্রোহ হয়েছে, এখানে ত্রিপুরা বিদ্রোহ হয়েছে। তো এই জিনিসটা উনি জানেন না, যে বিদ্রোহের আগুন কিন্তু শুধু উনি উস্কানি দিতে পারেন না, সেটা সর্বত্র ছড়িয়ে সব জায়গা থেকে উঠতে পারে। অতি সত্বরই এই সবগুলো যে মিথ্যা প্রপাগান্ডা দিয়ে মানুষকে বোকা বানাচ্ছেন, ত্রিপুরার শান্তি সমৃদ্ধিতে কি করে ফিরিয়ে আনবেন। এজ এ রাজার ছেলে হিসেবে আপনার কর্তব্য ছিল যে আমার বাপদাদার সময়ে হারিয়ে যাওয়া যে জমিগুলো, সেগুলোকে পুনরুদ্ধার করব। আমার বাপদাদা না থাকার কারণে ত্রিপুরাতে যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে এডিসির নামে, সেটাকে বন্ধ করে আমি আবার শান্তির পরিবেশ তৈরি করব। ত্রিপুরা রাজার উদাহরণ রয়েছে, 7বার ত্রিপুরাতে রবীন্দ্রনাথ এসেছেন, যেটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল, বাংলার সাথে সব মিলে একাকার হয়ে গেছিল, সেটাকে উনি আরও তছনছ করে দিচ্ছেন। আমাদের এখানে অনেক পুরানো সাহিত্যিকরা রয়েছেন, ইন্টালেকচুয়ালরা রয়েছেন আমাদের উপজাতিদের মধ্যে, ওনারা বরাবরই স্বীকার করেন যে আমাদের সেই পুরানো পরিবেশকে ফিরিয়ে আনতে লাগবে, ভালোবাসার পরিবেশকে ফিরিয়ে আনতে লাগবে, তবেই ত্রিপুরার উন্নতি হবে। সাহিত্য, শিক্ষায়, বিজ্ঞানে সব দিকে আমরা এগিয়ে যাব। ট্রাসেল করে আবার আমরা সেই বর্বর, আবার সেই জঙ্গলের দিনেই ফিরে যাব, সেটাকে কোনো রকমভাবে এনকারেজ করা যায় না। কোনোভাবে না, ঠিক একেবারে। আমি কিরিট বাবু একদম শেষ দিকে আমরা রয়েছি, আর 1-2টো প্রশ্ন দিয়ে আমি অনুষ্ঠান শেষ করব প্রত্যেকের কাছে। কিন্তু আপনার কাছে আমি জানতে চাই, ধরুন আপনাকে যদি আমি স্পেসিফিক্যালি জানতে চাই, আর একজন জনজাতি হিসেবে, একজন রাজ্যের গর্ব হিসেবে, আপনি কিভাবে এই যে এডিসির ডেভেলপমেন্ট চাইছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, আলটিমেটলি যদি ধরে নিই উনি ডেভেলপমেন্ট চাইছেন, উনি আমাদের জনজাতি ভাই বোনেদের ডেভেলপমেন্ট চাইছেন, তার জন্য উনি কনস্টিটিউশনাল সলিউশন বলছেন, গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলছেন। এর আগেও একটা গোল খাইয়েছে আইপিএফটি ত্রিপুরাল্যান্ড বলে, উনি এর আগে একটা গ্রেটার লাগালেন, গ্রেটার আরো বড় ত্রিপুরাল্যান্ড দেবেন উনি। তো ওইটা লাগিয়ে উনি এখন রাজনীতি করছেন। আলটিমেটলি উনি রাজনীতি করছেন, উনি যতই বলুক উনি জনজাতি দরদি নেতা, উনি যতই বলুক উনি ওনাদের বুবাগরা,
উনি যতই বলুক উনি মহল ছেড়ে প্রজাদের জন্য, উনি বারবার বলেন মহল ছেড়ে আমি বেরোচ্ছি আপনাদের জন্য, মহল ছেড়ে। আরে ভাই এখন রাজতন্ত্র নেই, এখন আপনি মহলে থাকেন কেন? আপনি কোনো একটা ভাড়া বাড়িতে থাকুন না, আপনি খুমলুঙে গিয়ে থাকুন, আপনি যেটা আমাদের আলোচনায় উঠে এসেছিল আপনি একেবারে গন্ডা ছড়ায় গিয়ে থাকুন, কেউ বারণ করেনি। আপনি সেখানে থেকে দেখুন না তারা কিভাবে থাকছেন, সেই সমস্যাগুলো কিভাবে দূরীকরণ করা যায় সেটা দেখুন। কিন্তু আমার আপনার কাছে একটা প্রশ্ন, ধরে নিলাম উনি আলটিমেটলি উন্নয়ন চাইছেন, এই দাবিগুলোর ভেতরে কিভাবে উন্নয়নটা সম্ভব, কিভাবে উন্নয়ন হতে পারে আলটিমেটলি প্রত্যেকের কাছে? শুধুমাত্র তো রাজ্যে জনজাতিরাই যে একমাত্র দারিদ্র সীমার নিচে রয়েছেন, একমাত্র স্কুলে যেতে পারছে না জনজাতি ভাই বোনেদের ছেলেমেয়েরা, তারাই তো নয়, বাঙালি অনেক ছেলেমেয়েরা রয়েছে, অন্যান্য জাতির রয়েছে, প্রত্যেকেই রয়েছেন, এখন অনেকেই দারিদ্র সীমার নিচে। তার জন্য কোনো এডিসি স্পেশালি দায়ী নয়, কিন্তু যদি উন্নয়ন করতে হয় সেটা কিভাবে করতে হবে? ধন্যবাদ প্রসেনজিৎ বাবু। একটা কথা বলি, এখন এডিসি আর স্টেট গভর্নমেন্টের জন্য তো বাজেট হয়, এস্টিমেটেড করে প্ল্যান করে বাজেট হয় ধরুন 100 টাকা, আর এডিসির জন্য প্ল্যান করা হয়, এস্টিমেট করা হয় ধরুন 50 টাকা। একটা উদাহরণ, যাদের জন্য এস্টিমেট এবং বাজেট করা হয় দ্যাট ভেরি অ্যামাউন্ট, এটা হলো তার মালিক। সাপোজ এডিসির জন্য যে বাজেট করা হয়েছে ওই টাকার মালিক এডিসি, রাজ্য তাইনে ফান্ডিং করে। এখন রাজ্যে যদি সেরকম হাই থিঙ্কার থাকে, যদি মানসিকতা থাকে, সত্যিকারে উন্নতি যদি চায়, আগে নিজের মানসিকতা উন্নতি করতে হবে। এখন এই যে কমপ্লেনিং এগেইনস্ট ইচ আদার, এখন কি একটা গল্প আছে বাংলাতে, ছোট্ট একটা গ্রাম্য গল্প, বাঘ হাতি লড়াই করে নল খাগড়া ভাঙ্গে পড়ে, আমাদের ককবরুকটা আছে সাম্মায়ুং ওয়ালাইলাইও জাবরা ববরা কাফিক জাগো। তাহলে রাজ্য সরকারও উনি যদি পেলেন এই যে 50 টাকায় এই দেশের জন্য বাজেটেড অ্যালোটেড, এর টাকাটা দেওয়া হোক অনেস্টলি ভাবে, আর এদেশেও যদি এই 50 টাকা তাদের জন্য বাজেট করা হয়েছে, অ্যালোটেড করা হয়েছে, তারও অনেস্টলি ভাবে সেটা উন্নয়ন কাজে যদি ব্যবহার হয় তাহলে উন্নতি হবে। মিনস ইফ এনিওয়ান নো টু ডু দ্য গুড হি ডাজন্ট ডু ইজ এ ক্রাইম, এটা অপরাধ। রাজ্য সরকারও যদি জানে এই 50 টাকা বাজেট এটা অ্যালোটেড এটা এদেশের জন্য, আর আমি যদি সেই ফান্ডটাকে না পাঠাই, এটা আমার কিন্তু ক্রাইম। আই ক্যান সে স্টেট গভর্নমেন্ট শুড বি ক্রাইম। আর এদেশেও যদি 50 টাকা পাইয়া সৎভাবে যদি ব্যবহার না করে, এদেশে অলসো বি ক্রাইম। তবে আরেকটা এই পেছনে আরেকটা কথা আছে, এই যে আমরা শুনছি, আমি নিজে শুনছি যে ইউটিলাইজেশন সার্টিফিকেট চাই, এত টাকা দিলাম এখন সার্টিফিকেট পাঠাও, ইউটিলাইজেশন সার্টিফিকেট, বাকি টাকাটা আমরা অ্যালট করে দেব। ভালো কথা, যদি লিগ্যাল হয়, এটা কনস্টিটিউশনাল রাইট, কোনো লিগ্যাল থাকে, ভালো কথা। যে টাকাটা ফান্ডিং করার কত দিনের পরে আমার যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দরকার সেটা নিবেই অটোমেটিক। তো ওইটাও যদি দিতে লাগে দোক। আর যেমন আগে বামফ্রন্ট সরকারে আমলে ইঞ্জিন, ডবল ইঞ্জিন, এদেশীয় বামফ্রন্ট, স্টেটও বামফ্রন্ট, তখন আমরা জানতাম 100-র মধ্যে 60% রাজ্য সরকার ফান্ডিং করে ডাইরেক্ট এদেশিকে, 40% রাজ্য সরকার রেখে ব্লগের মাধ্যমে তারা এদেশির ভিতরে কাজ করে। এডিসির ভিতরে যারা থাকে ওই টাকাতে কিন্তু এডিসির 100 টাকা, 60% ডাইরেক্ট এডিসি ইমপ্লিমেন্টিং করে, আর 40% ইমপ্লিমেন্টিং করে রাজ্য সরকার ব্লকের মাধ্যমে এডিসির টাকার জন্যই, এডিসির জন্য। কই তখন তো সেরকম কমপ্লেনিং এগেইনস্ট ইচ আদার, মারামারি বা দোষাদোষী নাই। আজকে কেন বৈমাতৃ সুলভ, হেই সুলভ, হেই সুলভ, আমরা টাকা পাই না, টাকা দেই না, উন্নতি করতে পারে না, এটা তো আমরা শুনতে ভালো লাগে না। রাজ্য সরকার যদি টাকা না দিয়ে থাকে, দ্যাট ইজ হিজ ক্রাইম। আর এদেশে যদি টাকা পাইয়া যদি এইভাবে যদি বলে থাকে, দ্যাট ইজ রং। সেজন্য ওইখানে সংশোধন করে যার যেমন দায়িত্ব করার
ইউ হ্যাঁ, শুড আপনি যেটা পাচ্ছেন সেটা ইউটিলাইজ করুন, করুক। দেন আরো বাড়িয়ে যান। বাড়িয়ে দেব। হ্যাঁ। আর রাজ্য সরকার যেন বিকজ দ্যাট অনারশিপ টু এডিসি দ্যাট 50% এবং এটা ক্লিয়ার হতে হবে যে আমি 600 কোটি টাকা বা 800 কোটি টাকা পাচ্ছি, সেটা ক্লিয়ার যে আমি এই কাজগুলো করলাম, এটা হ্যাঁ। আমার ডেভেলপমেন্ট ওয়ার্ক, রিপোর্ট কার্ড পেশ করতে হবে। হ্যাঁ, এটা যদি নিয়ম থাকে যে অ্যালটমেন্ট করার পরে টাকাটা দেওয়ার পরে এই এত তারিখের মধ্যে 6 মাসের পরে বা 12 মাসের পরে এই নিয়মটা পালন করা হোক, তাহলে তো হয়ে গেছে। যার যেমন লিগেলি হ্যাপিলি, তখন তো উন্নতি হবে। নিশ্চয়ই। সেই জন্য উন্নতি শুরু হবে আমার কাছে, আমার মনে, আমার চিন্তায়। কারণ এই যদি না হয়, যদি পলিটিক্স খেলা করে, তাহলে আমি যে একটা মূল্যবান ভোট দিলাম আপনাকে আশা করে, উন্নতি আশায়, তাহলে since you are the leader as a head administrator, if you are not approaching and advancing, how the ADC will be advancing development? If the real administrator not advancing and taking initiative to develop, তাহলে ত্রিপুরা রাজ্য কিভাবে ডেভেলপ হবে? ঠিক, তাহলে একদম। এখানে হবে করপশন এবং করপশন। একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি। যেমন মিজোরাম MNF সরকার আসলো, লাল দিকে তো মারা গেল, আমাদের কাছে নাই এখন জোরামথাঙ্গা, এবার তিনি হারে গেলেন। তারাই তো ফুল ফ্লেজের দাবিদার রাজীব গান্ধীর আমলে চুক্তিতে 86-এ ফুল ফ্লেজের হয়ে গেছে টেরিটরি থেকে, যার জন্য মিজোরামের মানুষ তাদেরকেই সরকারে রাখছে। রাখতে রাখতে এখন শুনলাম খবরের কাগজে জোরামথাঙ্গার সেলের ব্যাংক ব্যালেন্স নাকি 700 কোটি টাকা। কোথায় থেকে টাকাটা আসলো? কার টাকা? কোথায় থেকে আসলো টাকাটা? যার জন্য বেকারদের সমাধান নাই, চাকরি নাই, কিচ্ছু নাই, শুধু নেতাদের মন্ত্রীদের বোঝায় কোটি কোটি টাকা। যার জন্য মিজোরামের মানুষ মুখ ফিরিয়ে নিয়ে MNF এর বিরুদ্ধে ভোট দিল। এখন কংগ্রেস চলে আসলো, বা কি না, কংগ্রেস না, মিজো ন্যাশনাল কনফারেন্স। এটা আমার শেষ কথা। অনুরোধ আমার রাজ্য সরকার কাছেও যে আপনিও আপনার দায়িত্ব পালন করুন, আর এদেশে যদি টাকা পায় থাকে আপনিও অনেস্টলি ভাবে খরচ করুন। আর যদি না হয়, পাবলিক পক্ষ থেকে আমি এটাই বলতে চাই, ইফ ইউ নো হোয়াট টু ডু গুড, ইফ ইউ ডোন্ট ডু, ইট ইজ ইউর ক্রাইম, ইউ আর দ্য ক্রাইম, ইউর ক্রাইম। থ্যাংক ইউ ভেরি আমি মাচ। একদম শেষ দিকে রয়েছে, আমি নন্দনবাবুর কাছে। নন্দনবাবু, আপনাকে দিয়ে শেষ করব। আমি একটা জিনিস খুব স্পেসিফিক্যালি জানতে চাই, আপনার কি মনে হচ্ছে যে এখানে যেহেতু সামনে লোকসভা নির্বাচন, এই ধরনের অনশনের মঞ্চ, অনশন করা হঠাৎ করে, কারণ মাঝখানে কিন্তু আমাদের যখন নির্বাচন গেল, মানে বিধানসভা নির্বাচন, তারপরে দুটো কেন্দ্রের উপনির্বাচন, মাঝখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে দেখা গিয়েছিল, তারপর হঠাৎ একটা দীর্ঘ টাইমের জন্য ওনাকে আমরা দেখতে পাইনি। উনি সেরকম ভাবে মাঝে মধ্যে ফেসবুকে আসতেন, কিন্তু এখন একেবারে জোরালো ভাবে এই যে অনশনটা করা, অনশনের মঞ্চ তৈরি করা, অনশনের মঞ্চ তৈরি করে সেখানে ভাষণ দিতে যাওয়া এবং সেখানে এত পরিমাণে লোক গ্যাদার করা, কোথাও কি জল মাপছেন যে লোকসভা নির্বাচনে কতখানি উনার দিকে ভোটটা যাবে, বা উনি যদি পূর্ব ত্রিপুরা আসনের জন্য উনার প্রার্থীও দাঁড় করান, কি ভোট হতে পারে? কোথাও কি রাজনীতিটাই করতে চাইছেন নাকি আক্ষরিক অর্থে উন্নয়নই চাইছেন? আমি বলবো উনি রাজনীতি করতে চাইছেন। কারণ এই যে রাজনৈতিক নেতাদের যে চিরাচরিত যে ইয়েটা, যে যখনই দেখে যে ওদের পার্টি কোনো সংকটে আছে, তখনই ওরা এরকম ধরনের স্টান্ট দেয়। এই যে উনি যেই সব লোকদের নিয়ে ওখানে বসেছেন মঞ্চে, আপনি খোঁজ করে দেখুন, এখানে 90% থেকে 95% অনেক বিত্তশালী। এদের দেখুন কোনো টাকার অভাব নেই, বাড়ির অভাব নেই, এরাই এখানে মঞ্চের আশপাশে ভিড় জমাচ্ছে। যারা খেটে খাওয়া মানুষ উপজাতিদের মধ্যে, এরা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত খেটেও কিন্তু দুমুঠো ভাত ইয়ে করতে পারে না। আর এই যে আজকে উনি যেটা বললেন যে মিজো ন্যাশনাল ফ্রন্টে জোরামথাঙ্গার ছেলের 700 কোটি টাকা, আমাদের যে এই যে রাজনৈতিক সংসদীয় যে ব্যবস্থা, তাতে কি হচ্ছে যে ক্লাসের যে সবচেয়ে পেছনের ছেলেটা, সে কোনো সরকারি চাকরি না পেয়ে সে রাজনীতিতে ঢোকার কিছুদিন পরে দেখা যায় যে সে ওই যে ক্লাসের ফার্স্ট বয় যে আছে, ও যে সরকারি চাকরি করে, ওর থেকে অন্তত 50 গুণ টাকা ওর বেশি হয়ে যায়। উপজাতি এলাকাগুলোতে গেলে ভিজিবল কোনো ডেভেলপমেন্ট আমার চোখে পড়েনি। আমি অত্যন্ত মানে ভিতরে ঘুরেছি, প্রত্যন্ত এলাকাতে গেছি, ট্রাইবেল এলাকাতে, ভিজিবল কোনো ধরনের ডেভেলপমেন্ট চোখে পড়ার মতো নয়। অথচ কিন্তু টাকা কিন্তু দিচ্ছে। শুধু এডিসিকে টাকা নয়, যে ব্লকগুলো আছে ট্রাইবেল এলাকাতে, তার মাধ্যমে কিন্তু রাজ্য সরকার অনেক টাকা ওখানে খরচ করছে। কিন্তু তাতে খরচ করলে কি হবে? সেটা ওখানেও এক শ্রেণীর মাফিয়া, ওখানেও একজনের রাজনৈতিক দুর্বৃত্ত, এবং ওখানে এক ধরনের রাজনৈতিক সুবিধাভোগীরা কিন্তু রমরমা।
সেই লোকগুলো কিন্তু সব চেটে বুটে খেয়ে নিচ্ছে। কিন্তু আসল জনজাতি যারা আছে এদের কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। আপনি দেখুন যে আগরতলা শহরে এক একটা পরিবারের থেকে 5 থেকে 7 জন করে গেজেটেড অফিসার, 5 থেকে 7টা করে গাড়ি বাড়িতে, এরা প্রত্যেকেই ওদের যে দেশের যে বাড়িগুলো আছে, মানে গ্রামের যে বাড়িগুলো, ওখানে খেটে খাওয়া কোনো উপজাতি ভাইকে রেখে দিয়েছে, বলে তুই এখানে চাষবাস কর, আর ওই সবজিগুলো এখানে পাঠিয়ে দিবি। তো এই যদি হয় উন্নয়ন উপজাতি এলাকার, এবং এটা নিয়ে যদি এরা মানুষের ইমোশন নিয়ে খেলা করতে চায়, এই যে প্রদ্যুৎ কিশোরেরা, তাহলে অন্তর্পক্ষে যাই হোক না কেন সেটা এখন মানুষ বুঝে গেছে। অনেক দিন আগে থেকে এসব জিনিস মানুষের দেখতে দেখতে মানুষের কাছে এখন এটা নূতন নয় যে এসব রাজনৈতিক নেতারা হঠাৎ করে দিচ্ছে। এত বছর ধরে চলে গেল, এই দীর্ঘদিন ধরে এই যে বামপন্থীরা শাসন করে গেল, তারপরে এরা বিভিন্নভাবে এই যে উপজাতিদের ভুলিয়ে ভাবিয়ে একটা জাতির বিরুদ্ধে ওরা একটা মানে হ্যাট্রেট তৈরি করলো, কন্টেম্প তৈরি করলো এদের মধ্যে। আজকে যারা ইয়ংস্টার আছে, বিশেষ করে যারা 18 থেকে 35 থেকে 40 বছর, এদের দৃষ্টিভঙ্গি কিন্তু প্রচণ্ড মানে অন্য প্লেন এরিয়ার লোকদের বিদ্বেষী। কেন? এটা কারা করেছে? এরাই করেছে, ইচ্ছাকৃতভাবে করেছে, দীর্ঘদিনের পরিকল্পনা নিয়ে করছে যে আমরা যাতে অন্তত বসে বসে এদের উপর খবরদারি করতে পারি, রাজত্ব করতে পারি, বার্গেনিং করতে পারি। এই জিনিসটা আস্তে আস্তে কিন্তু গরিবরা বুঝে যাচ্ছে, এবং এদের কিন্তু দিনে আর সময় বেশি নেই, এদের প্রায় শেষ হয়ে আসছে। দেউলিয়া হওয়ার লক্ষণ হলো এই যে এসব যে ওই যে অনশনে বসা, ওই বসা, এগুলো অনশনে কি বসে? একটা অনশনে বসলে একটা লোক 30 দিন অনশন করছে, 50 দিন অনশন করছে, ও কিচ্ছু হচ্ছে না শরীরে। এদিকে দেখা যায় সাধারণ একটা লোক 3 দিন পরে অনশন করলে ও একদম হসপিটালে নিয়ে যেতে হয়। তো এটা কিসের অনশন? এগুলোকে মানুষ বুঝে না যে এটা কার জন্য, কিসের জন্য, কারা এখানে যাচ্ছে, ও আশপাশে ভিড় জমাচ্ছে, এগুলো সুবিধাভোগী। এরা এর সঙ্গে থাকলে ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা দখল করে, যখন এডিসি দখল করবে, রাজ্য সরকারের ক্ষমতা দখল করতে পারলে ভবিষ্যতে আমি মন্ত্রী হয়ে যাব, আমি এমএলএ হয়ে যাব, আমার 14 পুরুষ আর কোনো কিছু করে খেতে হবে না। এটা মানে কোনো মতেই এটা উপজাতিদের স্বার্থের জন্য কোনো কিছু এরা করছে না। আর গ্রেটার ত্রিপুরা ল্যান্ড সাংবিধানিকভাবে নয়, এটা একটা দেশদ্রোহী। আমাদের যখন নতুন যে আইন হচ্ছে সেখানে কিন্তু এরকম একটা সেকশন রাখা হয়েছে, সেটাকে বলে ট্রিসন। অর্থাৎ তুমি যদি সোভার্নিটি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়ার বিরুদ্ধে যদি কোনো ধরনের অ্যাক্টিভিটি করো, মুখে বলো কি কাজে করো, কি কোনো ধরনের সোশ্যাল মিডিয়া বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যদি করো, তাহলে তোমার মধ্যে এই আইনটা যেটা পানিশমেন্ট আছে মিনিমাম 8 to 10 ইয়ার্স। আচ্ছা, তো সেটা হয়তো এদের বিরুদ্ধে করবে না, কারণ আমরা তো একটা সংসদীয় গণতন্ত্রে বাস করি, তো এখানে রাজনীতিবিদরা মিথ্যা বলুক সত্য বলুক, ওদের জন্য কোনো পানিশমেন্ট নেই। কিন্তু সাধারণ একটা লোক করলে ওকে সঙ্গে সঙ্গে হিড় করে ধরে অ্যারেস্ট করে গিয়ে লকআপে ঢুকিয়ে দেবে। কিন্তু এদের জন্য এটা যা খুশি বলো। কিন্তু কিছু কিছু কথাবার্তা বলছে যেগুলো একদম ইন্ডিয়ান পেনাল কোডের কগনিজেবল অফেন্স, যেটা নিয়ে ইজিলি থানাতে এফআইআর করা যায়, এবং এগুলো নন বেলেবল অফেন্স, কিন্তু করে নির্বিবাদে চালিয়ে যাচ্ছে। আর সবাই বলছে রাজনীতিবিদ কি বলবো, আর এভাবেই চলছে দেশ। কিন্তু ওরা উদ্দেশ্য, ওদের স্বার্থ, ওরা সাকসেসফুল হবে না। একদম শেষ দিকে ছোট্ট করে এবার আমি যাবো ননিবাবুর কাছে। ননিবাবু, শাসক দল বর্তমানে বিজেপি রয়েছে রাজ্যে ক্ষমতায়, এবং একদিকে যখন পাহাড়ে মথা, সামনে যখন নির্বাচন হবে, কোথাও কি মনে হচ্ছে যে এটা শাসক দলের জন্য টাফ ফাইট হবে, এবং সেখানে মথা নিজের জল মাপার জন্য এই অনশনের কোথাও একটা অনশনের আড়ালে জল মাপার চেষ্টা তারা করলেন, বা শাসক দলের জন্য কতটা সহজ হতে পারে এই নির্বাচন? আমি শাসক দলের উদ্দেশ্যে বলছি, ওনারা খুব ভালোভাবে গেইন হবেন যদি আমার ন্যূনতম এই টিপসগুলো শুনেন। প্রথম কথা হলো যে কমিউনিস্টরা দীর্ঘ 40-45 বছর ধরে এখানে ষড়যন্ত্র করে ত্রিপুরার পরিবেশটাকে বিষিয়ে দিয়েছে, এটা যে সবার জন্য খুব ভয়াবহ, দুর্বিষহ এবং খুব নক্করজনক মানে একটা অধ্যায় ছিল, সেটা ত্রিপুরার সবাই জানে। তো যদি এর থেকে অতিক্রম করে যদি এই যে বিষবৃক্ষ যে এডিসি, সেটাকে যদি ভেঙে ফেলে দেয়, বিজেপির কাছে সেই শক্তি রয়েছে। মাত্র 31টা এমএলএর সিগনেচার লাগে বিল পাস করতে আমাদের পার্লামেন্টারি সংসদে, মানে আমাদের বিধানসভাতে। তো যদি এটা গ্রহণ করে তাহলে উন্মুক্ত হয়ে যাবে, ওনাদের আর ত্রিপুরা মতার উপরে ওনাদের ডিপেন্ডেন্ট হতে লাগবে না, যে ওনার জন্য কিছু সিট বা কিছু ভোট, যে ভোট ব্যাংকের যে পলিটিক্স, সেটা সম্পূর্ণভাবে ত্রিপুরার যে প্রদ্যুৎ ওনার থেকে সেটা চলে যাবে। তো আমি বলবো যে এই সামান্যতম যে কাজগুলো সেটা ওনারা করুন, আর আস্তে আস্তে করে সমতলের
বা ত্রিপুরার যে নন এডিসি যে মানুষদের মধ্যে যে জাগরণ আসছে, যে পিছিয়ে তলে তলে কিন্তু আমাদের কোনো মানে কিছু নেই বেস। আমাদের বর্তমান প্রজন্মের যতটুকু আমরা এনজয় করেছি, কিন্তু ফিউচার প্রজন্মের কাছে কিছু নেই। কারণ চাকরিতে হোক, জমিতে হোক, আইনের ধারাতে হোক, যদি কোনো কারণবশত প্রদ্যুৎ বা তার শক্তি যদি ত্রিপুরার সংসদীয় রাজনীতিতে সেই রাজক্ষমতা দখল করতে পারে, তাহলে চিরদিনের জন্য ত্রিপুরার পরিস্থিতিটা নেগেটিভের দিকে চলে যাবে। তো এই দিক থেকে যেহেতু সর্বভারতীয়ভাবে বিজেপি শক্তিশালী এবং ওনারা অনেকগুলা উন্নয়নমূলক থেকে অনেকগুলা কাজ হাতে নিয়েছেন, তো ত্রিপুরার মানুষ কিন্তু সেটাকে খুব সাধুবাদ জানাবে যদি ওনারা এই যে এডিসি অর্থাৎ যা আমাদের মিলনের মানে মধ্যে বাধা, যেখানে মানুষ যেতে পারবে না, জমি কিনতে পারবে না, বিজনেস করতে পারবে না, কোনো ইন্ডাস্ট্রি সেট আপ করতে পারবে না, এবং যেটা দিয়ে কিছু হচ্ছে না, এখন কিন্তু যে পলিটিক্সটা হচ্ছে সেটা প্লেন ল্যান্ডে বসে হচ্ছে। তো সেটা যদি ত্রিপুরা থেকে তুলে দেওয়া হয় তাহলে একটা ঐক্যের আনন্দের, যেটা 370 ধারার মতনই হবে, তো সেটা ত্রিপুরার বিজেপির পক্ষে ফিউচারে খুব ভালো কাজ হবে। এবং সমতলে এবং নিরীহ যে উপজাতিরা যারা রয়েছেন, সাধারণ উপজাতি যারা রয়েছেন, তারা খুব সাদরে গ্রহণ করবে। কারণ তারা এই কথাগুলা বর্তমান যে এডিসির যে সরকার বা যারা মাফিয়া গোষ্ঠী রয়েছে তাদের জন্য সেই কথাগুলো বলতেও পারছেন না। সেই শাসনটা সেই মানে আমাদের যে মানে যে সোকল্ড বা যে সাধারণ যে আমাদের যে পুলিশ প্রশাসন রয়েছে তার কাছেও পৌঁছাচ্ছে না। তো এটা সম্পূর্ণভাবে ওই যে রাজনৈতিক টিটিএডিসির যারা ক্ষমতা দখল করছে তাদের উপর নির্ভর করছে। তো এটা সম্পূর্ণভাবে আমাদের বর্তমান শাসক গোষ্ঠী বেনিফিট হবে, কারণ মানুষ এন্টি পলিটিক্স অর্থাৎ কমিউনিজম বা কংগ্রেস যে এন্টি পলিটিক্স করে যে ক্ষমতা দখল করার মানসিকতা ছিল তার থেকে বেরোবে। অসংখ্য ধন্যবাদ। আমি আজকের এই আলোচনাটা একেবারে শেষ দিকে চলে এসেছি। আমি আরো একবার বলবো আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, জাতি জনজাতি যারাই দেখছেন, আপনারা দয়া করে নিজেদের মধ্যে এই রাজনৈতিক নেতাদের জন্য দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন না। এ রাজ্যের ইতিহাস, এ রাজ্যের ঐতিহ্য, এ রাজ্যের সংস্কৃতি, আমরা একে অপরের পরিপূরক। আমরা একে অপরের সঙ্গে হাতে হাত রেখে এই রাজ্যকে আরো উন্নতির চরম শিখরে নিয়ে যাব। কিন্তু এই যে যারা রাজনীতি করতে চাইছেন, যারা ভোট ব্যাংকের জন্য, যারা বোঝাতে চাইছেন যে আপনাদের ডেভেলপমেন্ট হবে না, আপনাদের ডেভেলপমেন্ট হচ্ছে না বা হতে পারে না যদি এই কনস্টিটিউশনাল সলিউশন না হয়, যদি কনস্টিটিউশনাল সলিউশন না হয় আপনারা ডাক্তার হতে পারবেন না, ইঞ্জিনিয়ার হতে পারবেন না, এই ধরনের কোনো বক্তব্য হয় নাকি? এ ধরনের কোনো যুক্তি রয়েছে নাকি? তার একেবারেই যুক্তিকতা নেই। যারা যে নেতারা এই ধরনের বক্তব্য রাখেন নিঃসন্দেহে ভুল রাখছেন, নিঃসন্দেহে সেটা কোথাও না কোথাও আপনাদেরকে উস্কানি দিতে সাহায্য করবে। তাই আপনারা সেগুলোকে শুনুন, এক কানে শুনুন তো আরেক কানে ছেড়ে দিন। কোনো দরকার নেই সে কথাগুলোকে শোনার। নিজেদের মস্তিষ্ক দিয়ে ভাবুন, নিজেরা চিন্তা করুন। আমাদের যারা এতক্ষণ প্যানেলিস্টরা ছিলেন, যারা আলোচনা বুঝিয়েছেন, নন্দনবাবু, কিরিটবাবু এবং ননীগোপালবাবু, তিনজনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের। এরই মধ্য দিয়ে আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করবো। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন পাবলিক নাও। পাবলিক নাও শুরু থেকেই সেরা। নমস্কার।